আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধুরা, ব্যাংকার্স লার্নিং ক্লাবে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইউসিপির আর্টিকেল 3 নিয়ে পড়াশোনা করব। আর্টিকেল 3 হচ্ছে ইন্টারপ্রিটেশন। এখন এই আর্টিকেল 3টা আসলে কাদের লাগবে? আমরা যারা সিডিসিএস পরীক্ষা দিচ্ছি, আমাদের সিডিসিএস পরীক্ষায় এই আর্টিকেল 3 থেকে অনেক কোশ্চেন আসতে পারে। আর হচ্ছে আমরা যারা ব্যাংকিং ডিপ্লোমা দিচ্ছি, ব্যাংকিং ডিপ্লোমাতে কিন্তু বিভিন্ন কেস স্টাডি আসে, যে কেস স্টাডিগুলো আর্টিকেল 3 এর যে সিগনেচার বা অন্যান্য যে অপশনগুলো আছে সেই ব্যাখ্যাগুলো থেকেও কিন্তু আইবিবির ফরেন ট্রেডের যে এক্সামিনেশন সেখানে প্রশ্ন আসতে পারে। তো আমাদের মূল ফোকাস থাকবে সিডিসিএস প্রিপারেশনের, যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। এই কারণে আর্টিকেলটি অনেক বিশদভাবে এখানে আলোচনা করা হবে। আমার কিন্তু সিডিসিএস প্রিপারেশনের আগের আরও দুটি ভিডিও আছে আর্টিকেল 1 এবং 2 নিয়ে। আমরা ধারাবাহিকভাবে ধীরে ধীরে প্রত্যেকটা আর্টিকেল নিয়ে ভিডিও দেখব ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এডিশনালি একটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে আমার এই সিডিসিএস প্রিপারেশন যারা নিচ্ছেন বা যারা ফরেন ট্রেড সম্পর্কে আগ্রহী তাদের জন্য কিন্তু আমার ইনকো টার্ম এবং ফরেন ট্রেডের বিভিন্ন টার্মস নিয়ে বা বিভিন্ন আর্টিকেল নিয়ে বা বিভিন্ন ইভেন্টগুলো নিয়ে কিন্তু আমার আরও অনেক ভিডিও আছে। আমার চ্যানেলে গেলে আপনারা বিভিন্ন ফোল্ডার দেখতে পাবেন, সেই ফোল্ডারে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো খুঁজে নেবেন। আপনারা যারা ইউসিপি পড়েছেন তারা জানেন যে আর্টিকেল 3-তে সর্বমোট 12টি ইন্টারপ্রিটেশন আছে, অর্থাৎ 12টি প্যারাগ্রাফ আছে। সেই প্যারাগ্রাফে কিছু বিষয়ে বিশদ ধারণা দেয়া আছে এবং এই ধারণাগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হবে, বিশেষ করে ইউসিপিতে, এবং আপনি যখন ইউসিপি 600 এর আন্ডারে একটা ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করবেন, তাহলে ওই টপিকসগুলো ওই ইভেন্টগুলো যখন ঘটবে আপনি আসলে কিভাবে সেটা বিবেচনা করবেন সেটার একটা ইউনিক ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ আপনার ভৌগোলিক দূরত্বের ভেদে বা ভাষাগত কারণে যদি বিভিন্ন ইভেন্টগুলো নিয়ে বা শব্দের অর্থ নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো মতপার্থক্য তৈরি হয়, যারা ডকুমেন্ট চেক করেন সেই মতপার্থক্য যদি না থাকে, যাতে না থাকে সে কারণেই আপনার আইসিসি এই কাজটি করেছে। তারা কমনলি কিছু জিনিসের ব্যাখ্যা দিয়েছে। আপনি যখনই কোনো একটা এলসি ডকুমেন্টারি ক্রেডিট আপনি ইউসিপি 600 এর আওতায় করবেন, তখনই সবার জন্য, সব দেশের জন্য, সব সমাজের জন্য, সব ব্যাংকের জন্য এই ইভেন্টগুলো, ইন্টারপ্রিটেশনগুলো সেম অর্থ মিন করবে। অর্থাৎ এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ তৈরি হবে না। যেখানে কি বলছে দেখেন, একটা কমেন্টারিতে ইউসিপি 600 এর এখানে স্পষ্ট করে বলা আছে যে এই ইন্টারপ্রিটেশনটার মূল উদ্দেশ্য কি। দ্য ড্রাফটিং গ্রুপ ডিসাইডেড দ্যাট লাইক ডেফিনিশনস দ্য ইউসিপি উড বি সিম্পলিফাইড বাই পুটিং অল দ্য কনসেপ্ট দ্যাট ইজ কনসিডার্ড নেসেসারি টু রিকোয়ার্ড ইন্টারপ্রিটেশন ইন ওয়ান আর্টিকেল এট দ্য বিগিনিং অফ দ্য রুলস। অর্থাৎ যখন ইউসিপি 600 ড্রাফট হয়, সেই ড্রাফটিং কমিটি কিন্তু তারা, আপনারা জানেন আগের একটা আর্টিকেলে অনেকগুলো ডেফিনিশন দেওয়া আছে যে আপনি ইউসিপি 600 এর আন্ডারে যখন ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করবেন এই শব্দগুলো আসলে এগুলোর ব্যাখ্যা কি হবে, এটার সংজ্ঞা কি হবে, সেগুলো যেমন ব্যাখ্যা করেছে, ঠিক তেমনি কিছু কনসেপ্ট নিয়েও তারা একটা কমন একটা আর্টিকেল তারা এখানে দিয়েছে, ইনক্লুড করেছে, যাতে এই আর্টিকেলের এই কনসেপ্টগুলো সম্পর্কে আপনার কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা ভিন্ন ভিন্ন ব্যাখ্যার সুযোগ না হয়। অর্থাৎ আপনি যখনই এই কনসেপ্টগুলো একটা ইউসিপি 600 এর আন্ডারে একটা ডকুমেন্টারি ক্রেডিটে ডকুমেন্টে ইউজ করবেন, তখন সেম অর্থ সবার জন্য মিন করবে। এবং দেখেন ইচ কনসেপ্ট উইল বি ইন্টারপ্রিটেড, দেখেন, ফর দ্য পারপাস অফ দিস রুলস অনলি। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই কনসেপ্টের যে ব্যাখ্যাগুলো ইউসিপি কনসেপ্টের ব্যাখ্যাগুলো আপনার এই আর্টিকেলে দেওয়া আছে, এগুলো শুধুমাত্র যখনই আপনি ফর দ্য পারপাস অফ দিস রুলস বলা হচ্ছে, অর্থাৎ যখনই আপনি ইউসিপি 600 এর আওতায় এই ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করবেন বা ডকুমেন্টারি ক্রেডিটের ডকুমেন্ট চেক করবেন, ঠিক সেক্ষেত্রেই এই কনসেপ্টের এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেই ব্যাখ্যাগুলোকে আপনি গ্রহণ করবেন। আপনি অন্য কোনো রুলসের জন্য বা অন্য কোনো পারপাসের জন্য কিন্তু আপনি এখানে যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে ঠিক সেইভাবে আপনি ব্যাখ্যাগুলো গ্রহণ করতে পারবেন না। কারণ আমরা দেখব বিস্তারিত আলোচনা করলে যে সেখানে কিন্তু একই শব্দের ভিন্ন অর্থ কিন্তু মিন করে। আমরা একদম শেষের দিকে হয়তো দেখব বিষয়টা। দ্য ইন্টারপ্রিটেশন অ্যাপ্লিকেবল অনলি, এখানে যা বললাম, যখনই আপনি শুধু ইউসিপি 600 ইউজ করবেন
ইউসিপি 600 এর রুলসগুলো ইউজ করবেন, তখনই এই ইন্টারপ্রিটেশনগুলো আপনি অ্যাপ্লিকেবল হবে। আপনি কিন্তু অন্য আদার পাবলিকেশনের জন্য বা অন্য আদার ডোমেস্টিক রুলস ল বা যে আমি এর আগে যেটা বললাম সামাজিক বিধিনিষেধ, রাষ্ট্রীয় বিধিনিষেধ বা রুলস রেগুলেশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আপনি যখন শুধু ইউসিপি 600 ইউজ করবেন, তখনই এই কনসেপ্টের যে ইন্টারপ্রিটেশন সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমরা দেখি তাহলে প্রথম ইন্টারপ্রিটেশন কি ছিল। এখানে টোটাল 12টি ইন্টারপ্রিটেশন আছে। প্রথমটি বলা হচ্ছে হোয়ার অ্যাপ্লিকেবল ওয়ার্ডস ইন দ্য সিঙ্গুলার ইনক্লুড দ্য প্লুরাল অ্যান্ড ইন দ্য প্লুরাল ইনক্লুড দ্য সিঙ্গুলার। এটার সহজ অর্থ হচ্ছে আপনার ইউসিপি 600 যখন ড্রাফট করা হয় তখন যে শব্দগুলো ব্যবহার করা হয়, কিছু কিছু শব্দের সিঙ্গুলার এবং প্লুরাল দুই ধরনের ফর্মে আছে, দুই ধরনের ফর্মে কিন্তু আপনি ট্রেডে ইউজ হয়। কিন্তু ড্রাফটিং কমিটি এই ইউসিপি 600 এর যে ড্রাফট করার সময় তারা কিন্তু কোনো প্লুরাল শব্দ খুব একটা ব্যবহার করেনি। ওরা সব এই দ্বৈত ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল ক্ষেত্রে ওরা সিঙ্গুলার ফরম্যাটটাই কিন্তু ইউজ করেছে। এই জন্য ওরা বলে দিচ্ছে আপনার যখনই দরকার হবে কোনো একটা ব্যাখ্যার জন্য, যদি সেটা কোনো অর্থ পরিবর্তন না করে। আপনি দেখেন এখানে কি বলা হচ্ছে, দ্য ইন্টারপ্রিটেশন উড নট অ্যাপ্লাই হোয়ার ইটস অ্যাপ্লিকেশন উড চেঞ্জ দ্য মিনিং অফ দ্য রুল অর ডিস্টর্ট প্র্যাকটিস। অর্থাৎ আপনার এই অর্থটা মানে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এই অর্থটা যদি আপনার যে ইভেন্ট আপনি যে এখানে রুলস বা ক্লজ দিচ্ছেন সেটার যদি অর্থর মধ্যে মেসিভ কোনো চেঞ্জ নিয়ে আসে, সেক্ষেত্রে আপনি যদি প্রয়োজন হয় যে সিঙ্গুলারকে প্লুরাল হিসেবে বা প্লুরালকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারবেন। আবার কিছু কিছু জিনিস আছে এটা একদম ফিক্সড সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, কিছু কিছু আছে যেমন এটা প্লুরাল হিসেবে ইউজ হয়। অর্থাৎ আপনি ইউসিপি 600 এর যে ক্লজগুলো আছে সেই ক্লজগুলোতে আপনি যদি এমন কোনো বিষয় পান যেটা আসলে দেওয়া আছে প্লুরাল সিঙ্গুলার নাম্বার, আপনার এটা প্লুরাল প্রয়োজন হতে পারে, আপনি কিন্তু সেটা প্লুরাল হিসেবেই গ্রহণ করতে পারবেন, যদি না কোনো ওই আপনি যে ক্লজ দিচ্ছেন ক্লজের অর্থের কোনো চেঞ্জ হয়। যেমন আপনি আর্টিকেল 38 এ যে ট্রান্সফারিং ব্যাংকের কথা বলা হচ্ছে, এই ট্রান্সফারিং ব্যাংক কিন্তু অলওয়েজ একটা সিঙ্গুলার ফর্ম, এখানে ট্রান্সফারিং ব্যাংক কখনোই প্লুরাল হবে না। আবার এলসিতে ধরেন যদি বলা হচ্ছে যে এ সার্টিফিকেট রিকোয়ার্ড ইস্যুড বাই এক্সপার্ট, যে আপনাকে এখানে এস দিয়ে বলা হচ্ছে এক্সপার্টস, আপনি কিন্তু এটাকে এই প্লুরালটাকে ইচ্ছে করলে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারবেন না। কেন? এখানে কি বলা হচ্ছিল যে আপনি অর্থ চেঞ্জ হয়ে যাবে এমন যদি সিচুয়েশন তৈরি হয়, তাহলে আপনাকে ওই ক্লজে যদি প্লুরাল থাকে প্লুরালকে প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে, সিঙ্গুলারকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। যদি না অর্থ চেঞ্জ হয়, অর্থাৎ অর্থ যদি কোনো মানে প্লুরালকে সিঙ্গুলার সিঙ্গুলারকে প্লুরাল ব্যবহার করলে যদি অর্থের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে কিন্তু আপনি সেভাবে ট্রিট করতে পারবেন। যেমন এখানে ট্রান্সফারিং ব্যাংক এটা সবসময় সিঙ্গুলার, আপনি এটাকে কিন্তু ট্রান্সফারিং ব্যাংকস লিখতে পারবেন না বা ব্যাংকস হিসেবে ব্যবহার করতে পারবেন না, কারণ একটা ব্যাংকেই এলসি ট্রান্সফার করতে পারবে। আবার আপনি যদি একটা সার্টিফিকেট চান, যে এখানে ইস্যুড বাই এক্সপার্টস লিখলেন, অর্থাৎ আপনি চাইছেন যে দুইজন এক্সপার্টের, এখানে বহুবচন ব্যবহার হয়েছে এক্সপার্টস, অর্থাৎ একের অধিক এখানে সিগনেচার প্রয়োজন হবে। আপনি এখন এই ইন্টারপ্রিটেশন ধরে নিয়ে শুধু একজনের সিগনেচার দিয়ে যদি ডকুমেন্ট ইস্যু করেন, তাহলে সেই ডকুমেন্ট কিন্তু নট কমপ্লাইট এবং এটা ডিসক্রিমিনেট হবে। এই এই প্রেজেন্টেশনে অবশ্যই যে ডকুমেন্টটা আপনি পাঠাবেন, এই যে সার্টিফিকেটটা দিবেন, এটাতে অবশ্যই দুইজন, কমপক্ষে দুইজন সিগনেচার করতে হবে। কারণ আপনি এখানে চাইলে এটাকে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে পারবেন না, কারণ এলসি ইস্যুয়ার চাইছে এখানে একাধিক এক্সপার্টের সিগনেচার থাকবে। সো আমরা একটা সহজে যেটা বলতে পারি, আপনি যদি অর্থের পরিবর্তন না ঘটে তাহলে প্রয়োজন অনুযায়ী সিঙ্গুলারকে প্লুরাল, প্লুরালকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন আপনি ধরেন ইন্ডাস্ট্রি শব্দটা আপনি যদি ব্যবহার করেন একটা এলসি ইস্যু করার সময়, আপনার যদি কোনো কারণে সেটা প্রয়োজন হয়, আপনি ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রিজ হিসেবেও ট্রিট করতে পারবেন। কিন্তু যদি সেটা কোনো অর্থের পরিবর্তন না ঘটায়, সেক্ষেত্রে যদি অর্থের পরিবর্তন ঘটায় বা আপনি ক্লজেরই যেটা চাচ্ছেন সেটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আবার ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয় ইন্টারপ্রিটেশন কি বলছে দেখেন, এ ক্রেডিট ইজ ইরিভোকেবল ইভেন ইফ দেয়ার ইজ নো ইন্ডিকেশন টু দ্যাট ইফেক্ট। অর্থাৎ ইউসিপি 600 এর আন্ডারে আপনি যদি এলসি ইস্যু করেন, আপনি এলসিতে কোথাও যদি এটা লিখে নাও দেন যে ক্রেডিটটা কি ইরিভোকেবল না রিভোকেবল, এটা বাই ডিফল্ট এটা কিন্তু ইরিভোকেবল হয়ে যাবে। ইরিভোকেবল মানে কি আপনারা জানেন, এ ক্রেডিট নাইদার বি অ্যামেন্ড অর নর ক্যান্সেল উইদাউট দ্য এগ্রিমেন্ট অফ দ্য ইস্যুইং ব্যাংক, কনফারিং ব্যাংক ইফ এনি অ্যান্ড দ্য বেনিফিশিয়ারি। অর্থাৎ একটা আপনারা জানেন যে এলসির পার্টি হচ্ছে প্রধানত দুইটা, ইস্যুইং ব্যাংক এবং
বেনিফিশিয়ারি। আর যদি এটা কনফার্ম এলসি হয় তাহলে এলসির পার্টি অ্যাজ পার ইউসিপি 600 এটার পার্টি হচ্ছে তিনটা, ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক এবং বেনিফিশিয়ারি। তো ইরিভোকেবল যদি হয় এলসিটা, তার মানে হচ্ছে ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক এবং বেনিফিশিয়ারি এদের কনসেন্ট ছাড়া আপনি কোনো এলসির কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না বা এলসি ক্যান্সেল করতে পারবেন না। এটাই হচ্ছে ইরিভোকেবলের মূল বিষয়। এখন এলসি কিন্তু যখন ইউসিপি 500 এর আন্ডারে কিন্তু আপনি চাইলে এলসিটা রিভোকেবলও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো ক্লজ কিন্তু এডিট করতে হবে। বা ইউসিপি 500 আন্ডারে আপনি ইরিভোকেবল এলসি করতে পারতেন, রিভোকেবল এলসি করতে পারতেন, ইরিভোকেবল এলসি করতে পারতেন। কিন্তু 600 বলে দেওয়া হচ্ছে যে আপনার এলসিতে কোথাও মেনশন করা থাকুক বা না থাকুক, এই এলসি অবশ্যই ইরিভোকেবল থাকবে। অর্থাৎ ওয়ান সাইডেড ডিসিশন এখানে আপনি নিতে পারবেন না। আপনার এলসি যে পার্টি, ইস্যুইং ব্যাংক, বেনিফিশিয়ারি আর যদি কনফার্মিং ব্যাংক থাকে, এদের সাথে কনসেন্ট নিয়েই দেন আপনি এলসি অ্যামেন্ডমেন্ট কিংবা ক্যান্সেল করতে হবে আপনাকে। আমরা পরের ইন্টারপ্রিটেশনে চলে যাই। যে তৃতীয় ইন্টারপ্রিটেশনটা একটু আসলে বড় এবং এটার একটা ব্যাখ্যাটা একটু অনেক বড় হবে, একটু সময় দিয়ে শুনতে হবে। এখানে কি বলা হচ্ছে, এটা সিগনেচার নিয়ে, এবং এই ইন্টারপ্রিটেশন নিয়ে কিন্তু আইবিবির পরীক্ষাতেও প্রশ্ন আসে যে সিগনেচার, কোন ধরনের সিগনেচার দিলে আপনি ডকুমেন্টারি ক্রেডিটেড যে ডকুমেন্ট জমা দিচ্ছেন ইস্যুইং ব্যাংক বা কনফার্মিং ব্যাংক যখন ডকুমেন্ট চেক করে কোন সিগনেচারটাকে সে গ্রহণ করবে, কোনটাকে গ্রহণ করবে না, এই ধরনের কেস স্টাডি কিন্তু আইবিবির পরীক্ষাতেও আসে। তা আমরা পড়ি, এটা কি বলা হচ্ছে, এ ডকুমেন্ট মে বি সাইন্ড বাই হ্যান্ডরাইটিং, ফেসিমিল সিগনেচার, পারফোরেট সিগনেচার, স্টাম্প, সিম্বল or any other mechanical or electronic method of authentication। অর্থাৎ একটা সিগনেচার, আপনি যখন ডকুমেন্টে একটা সিগনেচার চাইবেন বা বাই ডিফল্ট যেসব ডকুমেন্টে সিগনেচার দিতে হবে, সে কেমন সিগনেচার দিতে পারবে, কোন ধরনের সিগনেচার দিতে পারবে। আমরা নর্মালি সিগনেচার বলতে একদম যে ইন জেনারেল সাধারণত কি বুঝাই, যে একটা কলম নিলাম, কাগজে যেখানে সিগনেচার দেওয়া দরকার সেখানে কলম দিয়ে আমরা পেঁচিয়ে কিছু অক্ষর লিখতেছি বা একটা সিম্বলিক বা কিছু আঁকাবাকি করে কিন্তু আমরা একটা সিগনেচার দিচ্ছি। কিন্তু এখানে বলা হচ্ছে একটা ডকুমেন্ট কিভাবে সিগনেচার করা যেতে পারে। এটা হচ্ছে হ্যান্ডরাইটিং, আমি এখন যেটা বললাম সেটা আমরা যেটা নর্মালি দিয়ে থাকি, হ্যান্ডরাইটিং বা ফেসিমিল সিগনেচার, পারফোরেট সিগনেচার, স্টাম্প, সিম্বল অর এনি আদার মেকানিক্যাল অর ইলেকট্রনিক মেথড। এখন এই জিনিসগুলো আসলে কি বোঝাচ্ছে এটা নিয়ে আমরা একটু কথা বলবো, এখানে একটু সময় দিতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে এনি টাইপ অফ, অর্থাৎ এখানে উল্লেখ করা যে কোনো ধরনের টাইপ অফ সিগনেচারগুলোকে ডকুমেন্টারি ক্রেডিটে অ্যাকসেপ্ট করতে হবে। ইমেজ সিগনেচার ইজ সিমিলার টু দ্য ফেসিমিল সিগনেচার। আমরা দেখব ইমেজ সিগনেচার কি, যে আপনি যখন কোথাও একটা সিগনেচার দিলেন সেটাকে স্ক্যান করলেন, স্ক্যান করে সেটাকে যদি আপনি কোনো ডকুমেন্টে বসান, এটা অনেকটা ইমেজ সিগনেচার বলা হচ্ছে। এরপর ফেসিমিল সিগনেচার কমনলি সিন, ফেসিমিল সিগনেচার কি আমরা দেখব, এটা কোথায় দেখা যায়, আপনি ইউজুয়ালি দেখা যায় বিভিন্ন ইন্স্যুরেন্স ডকুমেন্টে দেখা যায়। তারপর ইমেজ সিগনেচার দেখা যায় যে বিএলএ দেখা যায়, অনেক সময় মার্কসের যে বিএল থাকে সেই বিএলএ। আচ্ছা, এই যে সিগনেচার নিয়ে আইএসবিপিতে কি বলা আছে, আমি কিন্তু প্রথমে আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ইউসিপি 600 পড়ার সময় আমার যে সিরিজেস প্রিপারেশনের যে ইউসিপি 600 এর ধারাবাহিক প্রেজেন্টেশন থাকবে, আমরা কিন্তু মাঝে মাঝে প্রয়োজনীয় আইএসবিপি আর্টিকেলগুলো নিয়েও ক্লজগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো। তো আইএসবিপি A15 এতে কি বলা হচ্ছে, এমফাসাইজ ডকুমেন্টস মে অলসো বি সাইন্ড উইথ এ ফেসিমিল সিগনেচার, ফর এক্সাম্পল এ প্রিন্টেড অ্যান্ড স্ক্যান সিগনেচার। অর্থাৎ ফেসিমিল সিগনেচারের একটা উদাহরণ সে এখানে আইএসবিপিতে বলে দেওয়া হচ্ছে যে প্রিন্টেড অর স্ক্যান সিগনেচার। এটা আমরা একটু পরে দেখতেছি যে এটা কি আসলে। তারপর পারফেক্ট সিগনেচার, স্টাম্প, সিম্বল। সিম্বল বলতে একটা চপ বোঝানো হচ্ছে। অনেক সময় আগের আমরা বিভিন্ন মুভিতে আমরা দেখি যে কাঠের মধ্যে একটা কারুকাজ থাকে, সেটা আপনি একটা রং দিয়ে সে কাঠটাকে কিন্তু কোনো একটা কাগজের মধ্যে, কাপড়ের মধ্যে যা চাপ দিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেই আগের দিনের মুভিগুলোতে দেখতাম যে বার্তা বহন করা হচ্ছে একটা কাপড়ের মধ্যে লিখে সেখানে নিচে একটা সিল দিয়ে দেওয়া হচ্ছে, কাঠের যে একটা সিল। ঠিক এই ধরনের এই সিম্বলিক কিছু সিল থাকে, আমরা এই যে জাপানি মুভিগুলোতে আগে দেখতাম, কিংবা আমরা ভারতের যে আকবর দ্য গ্রেট মুভিতে আমরা দেখতাম, যে আগের মোগল আমলের রাজাদের যে নির্মিত মুভিগুলোতে আমরা দেখি যে তারা একটা কাঠের বা কোনো একটা ধাতব কোনো একটা স্কেচ ইউজ করে সে একটা কালার দিয়ে সেখানে চাপ দিয়ে সে চপটা দিচ্ছে, মানে সিম্বলটা দিচ্ছে। তো এইগুলোকেও কিন্তু এই ইউসিপি 600-এ বলা হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রনিক মেথড, এগুলো সবগুলোকে সিগনেচার হিসেবে ট্রিট করা হচ্ছে। আচ্ছা,
এই যে সিগনেচার বা হ্যান্ডরাইটিং যেটা আমরা ম্যানুয়ালি যেটা লিখি, যে একটা আঁকাবুকি করি কিংবা একটা অক্ষর বা আমাদের নামের কিছু অংশ বা নামের একটা অংশ লিখে ফেলছি, মিস্টার সালাউদ্দিন, মিস্টার আবুল খায়ের, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, যেভাবে হোক আমরা লিখছি, এটা হচ্ছে সাইন বাই হ্যান্ডরাইটিং। আর ফেসিবল সিগনেচার হচ্ছে, এটার বাংলা যদি বলি সহজ বাংলা, যে প্রতিকৃতি সিগনেচার, সেটা হচ্ছে এই যেমন ধরেন আপনি, a FSML signature is a copy of someone's signature that has been made by a machine। যেমন আপনি একটা সিগনেচার কোথাও দিয়ে রাখলেন, একটা কাগজে দিলেন, সে কাগজে দেওয়ার পর সেই কাগজের সিগনেচারের অংশটাকে আপনি স্ক্যান করলেন, স্ক্যান করে আপনি এরপর সিস্টেম থেকে যতগুলো ডকুমেন্ট আপনি ইস্যু করছেন, যে প্রিন্ট দিচ্ছেন, ওই স্ক্যান ছবিটা ওই সিগনেচারের জায়গায়, ইমেজটাকে সিগনেচারের জায়গায় আপনি বসিয়ে দিচ্ছেন, এবং এটা দেখা যায় বিভিন্ন ধরনের ডকুমেন্টে সেটা সেই সেম ধরনের স্ক্যান করা ছবি আপনি বসিয়ে দিচ্ছেন। এটাকে বলা হচ্ছে আসলে ফেসিমেল সিগনেচার। যেমন আরেকটা বিষয়, যে আপনি একটা ডকুমেন্ট ইস্যু করলেন, সাইন করলেন, যে ম্যানুয়ালি একটা সাইন করলেন, এই সাইনটা আপনি কলম দিয়ে করলেন, দেন সেটাকে আপনি পুরো ডকুমেন্টটাকে স্ক্যান করলেন, বা আপনি কারো কাছে ডকুমেন্টটা পাঠাচ্ছেন কোনো একটা ব্যাংকে, বলা হলো যে ব্যাংকে আপনার অরিজিনাল ডকুমেন্ট পাঠানোর দরকার নেই, ফ্যাক্স কপি পাঠাবেন, তা আপনি এখন ফ্যাক্স করছেন। তো ফ্যাক্স করার পর ওই রিসিভার ব্যাংক কিন্তু ওই ফ্যাক্স কপিটা যখন রিসিভ করবে এবং সেটা তার ফ্যাক্স মেশিন থেকে প্রিন্ট হয়ে বের হবে, যে ইস্যুয়ার সে কিন্তু ওইখানে গিয়ে সিগনেচার দিচ্ছে না, যে ডকুমেন্ট ইস্যু করছে, সার্টিফিকেট ইস্যু করছে বা সিগনেটরি, সে কিন্তু ওই ব্যাংকে গিয়ে আবার এটাকে সিগনেচার করবে না, সে কিন্তু এখানে সিগনেচার করে সেটাকে ফ্যাক্স করছে। এখন এই যে ফ্যাক্স মেশিন থেকে যে সিগনেচারটা বের হলো, যে ডকুমেন্টটা বের হলো, ডকুমেন্টের সিগনেচার বের হলো, এটা তো আসলে অরিজিনালি কেউ সাইন করেনি। তাহলে এটা অরিজিনাল সাইনটা যখন আপনি একটা মেশিনের মাধ্যমে, এই যে মেড বাই মেশিন বলা হচ্ছে, মেশিনের মাধ্যমে সেটা প্রিন্ট আউট হয়ে বের হবে, তখন এটা আসলে ফেসিমেল সিগনেচার। আচ্ছা, পারফোরেট সিগনেচার কি আপনি অনেক জায়গায় পাবেন, যে এখানে পল স্মিথ সাহেব, উনি তার সিগনেচার দিচ্ছে ছিদ্র ছিদ্রযুক্ত। আপনি আমাদের বাংলাদেশে অনেক সময় দেখবেন যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে সাফটা সার্টিফিকেট ইস্যু করে, এখানে কিন্তু এই ধরনের এমবোসড একটা সিগনেচার থাকে, অর্থাৎ ছিদ্র ছিদ্র করা সিগনেচার। আপনি সিগনেচারের উল্টা পিঠে যখন হাত দেবেন, আঙ্গুল স্পর্শ করবেন, দেখবেন একটা অমসৃণ একটা ভাব আসবে, অর্থাৎ এগুলো ছিদ্র করে একটা সিগনেচার দেওয়া হয়েছে। এই এই জিনিসটা কিন্তু এখন এই যে অ্যাম্বুশ করা সিল বা অনেক কিছুতেই, অনেক ডকুমেন্টে কিন্তু ইউজ হয়। তাহলে বলা হচ্ছে ইউসিপি 600 এর আন্ডারে এটাকেও আপনি সিগনেচার হিসেবে ট্রিট করতে হবে। যে ফেসিমেল সিগনেচার কি, এটার এক্সাম্পল কি, এক্সপ্লেনেশন কি, আমি ইন্টারনেট থেকে এটা নিয়ে এসেছি। আপনারা যদি একটু ফার্দার যদি বেশি কেউ দেখতে চান, এটা পজ দিবেন, পজ দিয়ে এই লেখাটা একটু পড়ে নেবেন। এটার মূল অর্থ আমি একটু আগে যেটা বলেছি সেটা হচ্ছে, আপনি যখনই একটা অরিজিনাল সিগনেচারকে স্ক্যান করে কারো কাছে পাঠাবেন, যদি বলা হয় যে স্ক্যান কপি পাঠাবে বা ফ্যাক্স করে পাঠাবেন, সেক্ষেত্রে কিন্তু ছবি তুলে পাঠালেন, এরপর সে সেটা প্রিন্ট করলো, তো এখানে যে ছবি আপনার ছবির পর কিংবা আপনি প্রিন্ট করার পর যে সিগনেচারটা থাকবে ডকুমেন্টে, সেটাই আসলে ফেসিমেল সিগনেচার। এখানে ঠিক আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আছে, আপনারা একটু পড়ে নেবেন। যেমন আপনি একটা সিল তৈরি করলেন, সিলের মধ্যে শুধু এই সিগনেচারটা থাকলো। আমরা নর্মালি সিল বলতে বুঝি কি, কোনো একটা প্রতিষ্ঠানের নাম, এরপর নিচে অথরাইজার বা আমার নাম থাকলো, মাঝখানে স্পেস থাকলো, আমরা সেটাকে পরে সিল মারলাম, এরপর সেই স্পেসে আমি একটা আমার সিগনেচার দিলাম। তো ওই সিলটা কিন্তু আসলে সিগনেচার না, ওই সিলটা হচ্ছে কি, আমি প্রত্যেকবার আমার নাম এবং আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেস লেখার জন্য আমি বারবার যে কষ্ট করতে হবে, সেই কষ্টটা না করার জন্য আমি একটা সিল তৈরি করলাম, সিল মারলাম, এরপর আমি এখানে সাইন দিলাম। আর যদি এমন হয় যে আপনার শুধু সাইন দিয়ে একটা সিল, আমি এখানে একটা সিলের উদাহরণ নিয়ে এসেছি, দেখেন এখানে সাইনটাই একটা সিল, এই যে সাইনটাই একটা সিল, এই যে সাইনটাই একটা সিল, হ্যাঁ। তো আপনি যখন কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করার পর, এখন যেহেতু প্রিন্টের অপশন বেশি, আগে যেটা ছিল ফটোকপি করে সিল মারা হতো, এখন প্রিন্ট করে বের হওয়ার পর আপনি যখন সিল দিতে চাইবেন বা সিগনেচার দিতে চাইবেন, তো দেখা গেলো সিলের অংশটা অটোমেটিক প্রিন্ট হয়ে বের হয়ে আসছে, এখন শুধু সিগনেচারটা দিবেন। এখন আপনি হাতে সিগনেচারটা দিতে চান না, কিংবা আপনি সবসময় অফিসে সিগনেচার যখনই দেওয়া দরকার ওই সময় আপনি অ্যাভেলেবেল না থাকলে, আপনার অধস্তদেরকেও আপনার সেই অনুমতি দেওয়া আছে যে আপনার এই সিলটা তারা ইউজ করতে পারবে, সে তখন এই সিল দিয়ে, অর্থাৎ এই সিলের সিগনেচারটাকে এখানে সে পুশ করে অ্যাড করে দিল। তো এটাই আসলে বেসিক্যালি ফেসিমেল সিগনেচারের আরেকটা উদাহরণ। এটা হলো যে আপনি একটা ডকুমেন্ট আগে প্রিন্ট ছিল, পরে প্রিন্ট করার পর অটোমেটিক বের হলো, এটা স্ক্যান, এগুলো কিন্তু ফেসিমেল সিগনেচার, এটাও ফেসিমেল সিগনেচার, এটাও ফেসিমেল সিগনেচার।
আবার দেখেন এখানে কি বলা হয়েছিল যে স্টাম্পকে আপনি কিছু কিছু স্টাম্পকেও সিগনেচার হিসেবে ট্রিট করতে পারবেন। যেমন কোনো একটা ডকুমেন্টে যদি এই ধরনের, আমি নর্মালি আমরা চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে ডকুমেন্ট আসলে ডকুমেন্টে এই ধরনের স্টাম্প ইউজুয়ালি দেখতে পাই। আপনারা যারা ডকুমেন্ট চেকের সাথে জড়িত বা এলসি ওপেনিং এর সাথে জড়িত এই ধরনের আপনি স্টাম্প দেখতে পাবেন। তো এই স্টাম্পটা যখন থাকবে, এই ডাজ নট রিকোয়ার্ড ফার্দার ম্যানুয়াল সিগনেচার, স্টাম্প যদি থাকে এখানে কোনো আপনার ম্যানুয়াল সিগনেচারের প্রয়োজন নেই। এই ইন্টারপ্রিটেশনগুলো হচ্ছে বাই ডিফল্ট। আপনি যদি আলাদা কোনো এলসিতে ক্লজ না দিয়ে থাকেন তাহলে কি মিন করবে সেটা ব্যাখ্যা করছি। এখন আপনি যদি এলসিতে বলে দেন যে আপনার কোনো স্ট্যাম্প আপনি অ্যালাউ করবেন না, বা কোনো স্ট্যাম্প দিলে স্ট্যাম্পের সাথে অবশ্যই ইনিশিয়াল থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এলসি ক্লজে এখানে ইনিশিয়াল থাকতে হবে। বাট আপনি এলসিতে যদি কোনো কিছু মিন না করেন যে আপনার সিগনেচারটা কেমন হবে, তাহলে বাই ডিফল্ট সিগনেচার কেমন হবে সেগুলো নিয়ে ইন্টারপ্রিটেশন আলোচনা করছে। এখন আপনি কোনো একটা ডকুমেন্টে এই ধরনের স্ট্যাম্প যদি পেয়ে যান, সেই স্ট্যাম্পগুলো আসলে আপনাকে সিগনেচার হিসেবে ট্রিট করতে হবে। কিন্তু আপনি সকল স্ট্যাম্প কি সিগনেচার হবে? যেমন এটাও কিন্তু একটা স্ট্যাম্প হতে পারে। আমরা যে বলেছি একটু এর আগের যে উদাহরণে আমরা দেখেছিলাম যে আপনি আপনার নাম এবং প্রতিষ্ঠানের নাম বারবার লিখতে চান না, এই জন্য আপনি একটা স্ট্যাম্প তৈরি করে রাখলেন। এখন আপনি কোনো একটা ডকুমেন্টে যদি এই স্ট্যাম্পটা আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু এটা নট কমপ্লিট, এখানে কিন্তু কোনো সিগনেচার নাই। সিগনেচার অবশ্যই দিতে হবে, কিন্তু যদি স্ট্যাম্প দেওয়ার পরে এই ধরনের একটা সিগনেচার দেন, দেন ডকুমেন্টটা কমপ্লিট, অর্থাৎ এটা সিগনেচার হিসেবে আপনি বিবেচিত হবে। কিন্তু এই ধরনের স্ট্যাম্প যদি দেন আপনি, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আপনাকে সিগনেচার না দিলেও হবে। এটাই হচ্ছে বাই ডিফল্ট ইন্টারপ্রিটেশন। যেমন এখানে মেকানিক্যাল সিগনেচারের কথা বলা হচ্ছে। যদি আপনি কোনো একটা ডকুমেন্টে এই ধরনের বারকোড দিয়ে দেন, তাহলে এটাও কিন্তু একটা মেকানিক্যাল সিগনেচার হিসেবে বিবেচিত হবে, এবং এটা আইসিসি ওপিনিয়নে এটা বলা আছে। দেন ইলেকট্রনিক সিগনেচার, যে আপনি একটা সিগনেচার সেই সিস্টেমের মাধ্যমে বা কোনো একটা যন্ত্রের মাধ্যমে আপনি সিগনেচার তৈরি করলেন, অর্থাৎ আপনি একটা ডকুমেন্ট আপনি ওয়ার্ড ফাইলে দিলেন, এবং আপনি সেই ওয়ার্ড ফাইলে আপনি বিভিন্ন রকমের অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে সেখানে আপনি যেখানে সিগনেচার দেওয়ার কথা সেখানে আপনি একটা সিগনেচার দিলেন এবং সেটা প্রিন্ট করলেন, তাহলে এইটাও কিন্তু একটা ইলেকট্রনিক সিগনেচার হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, আমি বলেছিলাম যে সিগনেচার নিয়ে একটু বিশদ আলোচনা হবে। এখানে এই সিগনেচারগুলো নিয়ে আইএসবিপি কি বলছে দেখেন। ইলেকট্রনিক মেথড যখন আপনি ইউজ করবেন, এখানে কি বলা হয়, দিস সার্টিফিকেট is computer generated, does not record any signature, however this certificate is available at একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া হলো ফর ভেরিফিকেশন। অর্থাৎ আপনি যখন একটা ইলেকট্রনিক মেথডে একটা সিগনেচার দেবেন, আমরা অনেক সময় অনেক ডকুমেন্ট পাই, ইভেন আমরা যখন স্টেটমেন্ট দিই সেখানেও বলা হচ্ছে যে সিস্টেম জেনারেটেড বা কম্পিউটার জেনারেটেড স্টেটমেন্ট বা সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট, নো রিকোয়ার্ড, এনি সিগনেচার ইজ নট রিকোয়ার্ড, বা নো সিগনেচার ইজ রিকোয়ার্ড, এই ধরনের কথা বলা থাকে। এখন আপনি ইউসিপিতে চাইলে আপনি ইউসিপির আন্ডারে যখন ডকুমেন্ট পাঠাবেন একটা এলসি রেজিস্ট্রে, আপনাকে একটা ডকুমেন্ট দিতে বলা হলো, সে একটা ইন্সপেকশন সার্টিফিকেট এবং একটা ইন্সপেকশন কোম্পানির নাম বলে দেওয়া হলো। আপনি নিজে নিজে একটা সার্টিফিকেট বানিয়ে দিলেন এবং নিচে লিখলেন যে এটা একটা কম্পিউটার জেনারেটেড সার্টিফিকেট, এটা সিগনেচার দরকার নেই। শুধু এতটুকু যদি বলে দেন, তাহলে কিন্তু এই ডকুমেন্টটা কমপ্লিট হবে না। আপনাকে অবশ্যই বলতে হবে যে এটা যে আসলে একজন সত্যিকারের ইস্যু করেছে, এটা আমি কোথায় ভেরিফাই করতে পারবো, এই ধরনের কিন্তু একটা অ্যাড্রেস আপনাকে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে হবে কি, আপনি চাইলে সেই অ্যাড্রেসে, এটা যদিও রিকোয়ারমেন্ট না, আপনি চাইলে সেই অ্যাড্রেসে ঢুকে দেখতে পারবেন এই ডকুমেন্টটা বা এই সার্টিফিকেটটা আসলে অরিজিনাল ইস্যু করেছে কিনা। আইএসবিবিতে কি বলা হচ্ছে দেখেন, আইএসবিবিতে A35 ডিতে বলা হচ্ছে স্টেটমেন্ট অর এ ডকুমেন্ট ইন্ডিকেটিং দ্যাট অথেন্টিকেশন মে বি ভেরিফাইড অর অবটেইনড থ্রু এ স্পেসিফিক রেফারেন্স টু এ ওয়েবসাইট, ইউআরএল এর কথা বলা হচ্ছে, কনস্টিটিউট এ ফর্ম অফ ইলেকট্রনিক মেথড। আপনারা রিডিং পড়ে নেবেন। অর্থাৎ এটার মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি একটা সার্টিফিকেট ইস্যু করেন যেখানে সিগনেচার দেওয়ার দরকার ছিল কিন্তু আপনি সিগনেচার দেননি, বলে দিচ্ছেন যে এটা কম্পিউটার জেনারেটেড, এবং একটা ওয়েব অ্যাড্রেস দিয়ে দিলেন যেখানে সে চাইলে এটা ভেরিফাই করতে পারে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা সিগনেচার হিসেবে কাউন্ট করতে হবে, অর্থাৎ বিবেচিত হবে। অর্থাৎ এখানে আপনি কোনো সিগনেচার যদি নাও দেন, আপনি সেটা ডিসক্রিমিনেন্সি ধরতে পারবেন না। তবে ব্যাংকারের ওই ওয়েবসাইটে ঢুকে অথেন্টিকেশন বা ভেরিফাই করার জন্য আসলে ওই রকম প্রয়োজন নেই। যদি আপনি চান করতে পারেন, বাট সেটা নেসেসারি না। আর যদি আপনি কোনো একটা ডকুমেন্ট এভাবে দিয়ে দেন যে দিস সার্টিফিকেট ইজ কম্পিউটার জেনারেটেড, ডাজ নট রিকোয়ার্ড, শুধু এতটুকুই দেন, কিন্তু কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দিলেন না, তাহলে কিন্তু ইসিপি অনুযায়ী এই আপনার সিগনেচারের যে ইস্যুটা সেটা কিন্তু কমপ্লিট হলো না, অর্থাৎ এটা ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট। আচ্ছা, আবার আইএসবিপি
এখানে একটা বিষয় দেখেন, একটু আলোচনার বিষয় আছে, সেটা হলো this statement is not for UCP 600 but still may serve a copy under UCP 600। আচ্ছা, আপনি একটা সার্টিফিকেট ইস্যু করলেন, সার্টিফিকেটের যে এখানে বলা হলো যে একটা অরিজিনাল কপি দিবেন, 3টা ফটোকপি দিবেন। এখন অরিজিনাল কপিটাতে ঠিক এই ধরনের লেখা আছে, আপনি অরিজিনাল কপিটা কিন্তু ডিসক্রিমিনেন্সি ধরতে পারবেন, কারণ এটা ইউসিপি অনুযায়ী কমপ্লাই না। এখন যে কপি ডকুমেন্টগুলো আছে সেটার জন্য কিন্তু এটা ইমপ্লয়েড হবে কিনা, কারণ এখানে কি বলা হচ্ছে দেখেন, আইএসবিপি A31B তে বলা হচ্ছে copies of document need not be signed even when the credit stated that all the document are to be manually signed। আপনার একটা এলসিতে যদি বলা হয় যে সমস্ত ডকুমেন্টগুলো ম্যানুয়ালি সাইন করতে হবে, কিন্তু একটা কপি ডকুমেন্টে সে সাইন করলো না, অর্থাৎ কপি ডকুমেন্টে কোনো সাইন নাই, সেক্ষেত্রে আপনি কি এটাকে ডিসক্রিমিনেন্সি ধরতে পারবেন কিনা। তো ইসিপির এই আইএসবিপির এই আর্টিকেল অনুযায়ী কিন্তু আপনি একটা ডকুমেন্টের ফটোকপিতে যদি ম্যানুয়াল কোনো সাইন না থাকে, আপনি কিন্তু এটা কমপ্লাইট হিসেবে ধরে নিতে হবে। আপনি অরিজিনাল কপিতে সাইন না থাকলে সেটা আপনি ডিসক্রিমিনেন্সি ধরবেন, কিন্তু ফটোকপিতে যদি সাইন না থাকে আপনি কিন্তু এটা ডিসক্রিমিনেন্সি ধরতে পারবেন না, কারণ আপনার এই আইএসবিপিতে কিন্তু বলা আছে কপি ডকুমেন্টে কোনো সাইনের প্রয়োজন নেই। এখন আপনি বলতে পারেন যে আমার যে অরিজিনাল ডকুমেন্ট সেটাতে তো অবশ্যই সাইন থাকার কথা ছিল, এবং আমি সেই অরিজিনাল সাইন দেওয়া অরিজিনাল ডকুমেন্টের কপি চেয়েছি। সাইন দেওয়া অরিজিনাল ডকুমেন্টের কপিতে অবশ্যই সেই অরিজিনাল যে সিগনেটরি সেটার একটা কপি থাকারই কথা, অর্থাৎ ফটোকপি হোক বা স্ক্যান করলেন, সে অরিজিনাল কপিতে যে সাইন থাকার কথা ছিল সেটা কিন্তু এখানেও চলে আসার কথা। কিন্তু এখন এমন একটা ডকুমেন্ট যেটাতে সে আসলে লিখলো যে দি সার্টিফিকেট ইজ কম্পিউটার জেনারেটেড ডাজ নট রেকর্ড এনি সিগনেচার, কিন্তু সে ভেরিফিকেশনের জন্য সে ওয়েব অ্যাড্রেস দিল না। এখন সেই অরিজিনাল কপিটাতে আপনি কিন্তু সাইন নাই, বা এটা যেহেতু ভেরিফিকেশনের ওয়েব অ্যাড্রেস দিল না, এটা সাইন দেয়া হয়নি বলে বিবেচনা করে সেটা কিন্তু আপনি ডিসক্রিমিনেন্সি ধরতে পারবেন। এখন এটার যে কপি ডকুমেন্টগুলো দিল, সেই কপি ডকুমেন্টগুলো যেহেতু অরিজিনালটার ফটোকপি, অরিজিনালে যেহেতু এই লাইনটা লেখা আছে, ফটোকপিতে সেই লাইনটাই থাকবে, কিন্তু এই ওয়েব অ্যাড্রেসটা কিন্তু থাকবে না, কারণ সেটা এটারই ফটোকপি, মূল কপিতে ওয়েব অ্যাড্রেস নাই। এখন ফটোকপিতে আপনি যখন ফটোকপির সিগনেচার বিবেচনা করতে যাবেন, এবং আপনি জানেন যে ইন্টারপ্রিটেশন অনুযায়ী এই ধরনের একটা স্টেটমেন্ট থাকবে এবং ভেরিফিকেশনের একটা ইউআরএল থাকবে, সেটা নাই ফটোকপিতে। সেক্ষেত্রে ফটোকপি আপনি ডিসক্রিমিনেন্সি ধরবেন কিনা। এখন ফটোকপিতে আইএসবিপি বলছে সিগনেচারের দরকার নেই, অর্থাৎ এই যে ক্লজটা, এই ঘটনাটা আসলে ফটোকপিতে দরকারও নেই, সেক্ষেত্রে আপনাকে এই ফটোকপিগুলোকে আপনি কপি হিসাবে আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন এ স্টেটমেন্ট আইএসবিপি A35 এ কি বলা হচ্ছে, স্টেটমেন্ট অফ ডকুমেন্ট সাচ দিস ডকুমেন্ট হ্যাড বিন ইলেকট্রনিক্যালি অথেন্টিকেটেড অর দিস ডকুমেন্ট হ্যাড বিন produced by electronic means and requires no signature or word is similar effect does not by itself present আচ্ছা of authentication in accordance with the signature requirement article 3। আচ্ছা, এখানে any other বলতে কি বোঝাচ্ছে, if credit requires any other following requirement like document must be stamped, countersigned, insubscribed, undersigned, এগুলোকে বলা হচ্ছে এনি আদার। অর্থাৎ আমার যে ইন্টারপ্রিটেশনে এনি আদার বলে যা বোঝানো হলো, আপনি স্টাম্প দিয়ে ইউজ করতে পারেন, বা কাউন্টার সাইনের কথা বলা হচ্ছে, আন্ডারসাইনের কথা বলা হচ্ছে, এগুলোকে আপনি এনি আদার, অর্থাৎ সিগনেচারের এনি আদার যে অপশনটা, সেটা আপনি এই ধরনের কাউন্টার সাইন, তারপর ইনসাবস্ক্রাইবড, আন্ডারসাইন, এগুলো দিয়ে আপনি কমপ্লাই করতে পারেন। আচ্ছা, আমরা এবার 4 নাম্বার ইন্টারপ্রিটেশন দেখি। আপনার কোনো একটা ডকুমেন্টে আপনি চাইলেন যে সেই ডকুমেন্টটা লিগালাইজড হতে হবে, ভিসাইড হতে হবে, সার্টিফাইড হতে হবে, অথবা সিমিলার কোনো অপশন আপনি দিলেন। এখন সেক্ষেত্রে কি হবে, এই ডকুমেন্টটা যখন ইস্যু হবে, এই ডকুমেন্টটা যদি লিগালাইজড করাইতে আপনি বলেন যে ক্লজে, সেক্ষেত্রে যদি কোনো যার মাধ্যমে করতে হবে, অর্থাৎ সিগনেটরি, যে তার যদি সিগনেচার থাকে, তার যদি কোনো মার্ক থাকে, কোনো স্ট্যাম্প থাকে বা কোনো লেবেল থাকে, তাহলে কিন্তু আপনাকে এটা স্যাটিসফাইড বলে গণ্য করতে হবে, অর্থাৎ সেটা লিগালাইজড বা ভিসাইড হয়েছে বলে গণ্য করতে হবে। অর্থাৎ আপনি কোনো একটা ডকুমেন্ট সাইন হলো বা ইস্যু হলো, ইস্যুয়ার ইস্যু করলো, এবং আপনি সেটাকে লিগালাইজ করতে বললেন, ভিসাইড করতে বললেন। আমার যেমন ধরেন অনেক সময় অনেক
ইম্পোর্টারের দেশের রুলস রেগুলেশন থাকে এমন যে যেই দেশ থেকে তুমি এক্সপোর্ট করছো সেই দেশের ইম্পোর্টারের দেশের যে দূতাবাস থাকে সেই দূতাবাস থেকে একটা স্পেসিফিক ডকুমেন্ট লিগালাইজ করতে হবে বা সার্টিফাইড করে নিতে হবে, এই ধরনের ক্লজ অনেক সময় থাকে। তো সেক্ষেত্রে যে ডকুমেন্টটা লিগালাইজ করতে হবে সেই ডকুমেন্টটাতে যে অথরিটি লিগালাইজ করবে, সার্টিফাইড করবে, তার সিগনেচার থাকতে পারে, মার্ক থাকতে পারে, স্ট্যাম্প থাকতে পারে বা কোনো একটা লেভেল থাকতে পারে। সেক্ষেত্রে এই ডকুমেন্টটা লিগালাইজড করা হয়েছে বলে গণ্য করতে হবে। এখানে সার্টিফাইড মিনস কি, রিকোয়ারমেন্ট দ্যাট ডকুমেন্ট অফিসিয়ালাইজড, অর্থাৎ অফিসিয়ালি এই ডকুমেন্টটা সার্টিফাইড করা যে এটা আসলে অরিজিনাল এবং এটা রুলস রেগুলেশনকে কমপ্লাই করে। বা সিমিলার, যেটা কি বলা হচ্ছে, ক্যান বি স্যাটিসফাইড বাই অথেন্টিকেটেড, ভ্যালিডেটেড, এন্ডোর্স করা, যেটা আমরা এন্ডোর্স করি, বা ভ্যালিডেশন করা, অথেন্টিকেশন করা ইত্যাদি। এখানে আপনি যদি কোনো সিগনেচার না দেন বা আপনি একটা লোগো দিলেন, একটা লোগো দেওয়া হলো, তাহলে কিন্তু এটা মানে লিগালাইজ করা হলো বা সার্টিফাইড করা হলো বলে গণ্য করতে হবে। যেমন আমরা কিন্তু একটা পাসপোর্টে কি হয়, একটা সিল দেওয়া হয়, এই সিল দিলেই আমরা বুঝি এটা ভিসেট করা হয়েছে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, মার্ক অ্যান্ড লেভেল আর দ্য মেথড অফ লিগালাইজড সার্টিফাইড সিমিলার পারপাস অনলি। অর্থাৎ এখানে যে মার্ক এবং স্ট্যাম্পের কথা বলা হচ্ছে বা লেভেলের কথা বলা হচ্ছে, স্ট্যাম্প না ঠিক, মার্ক এবং লেভেলগুলো শুধুমাত্র আপনি লিগালাইজ করার জন্য ইউজ করতে পারেন। মার্ক আর লেভেলকে কিন্তু আপনি সিগনেচারের মেথড হিসেবে ব্যবহার করতে পারবেন না। আগের ক্লজটাতে আপনারা দেখেছেন যে আমরা কোন কোন জিনিসগুলোকে সিগনেচার হিসেবে ব্যবহার করতে পারবো, সিগনেচারের স্ট্যাম্পকে কিন্তু ওখানে বলা হয়েছে। কিন্তু এই মার্ক বা লেভেল যেগুলো আছে এগুলোকে কিন্তু আপনি আবার সিগনেচারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন না। তো আমরা ইন্টারপ্রিটেশনের 12টার মধ্যে 4টা নিয়ে আলোচনা করলাম, এগুলো একটু বড় বড় ছিল বিধায় অনেক বড় হয়ে গেল। পরের ইন্টারপ্রিটেশনগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো ইন্টারপ্রিটেশনের যে আমরা কয়েকটি ইন্টারপ্রিটেশন আলোচনা করলাম, আর্টিকেল 3 এর সময় বেশি হয়ে যাওয়ায় আমরা ভিডিওটি এখানে শেষ করব। তো যারা আমার ভিডিও দেখেছেন, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে জানাবেন, অথবা আপনারা কোন ধরনের ভিডিও চান সে সম্পর্কেও মতামত দেবেন। এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক বাটনে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।